নমস্কার। ঠিক যে মুহূর্ত থেকে আপনারা আমাদের আজকের নিবেদন শুনতে শুরু করবেন, ঠিক তখন থেকেই শুরু হবে আমাদের স্বপ্ন পূরণ। আমাদের যে শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে অনেক দিন ধরে আছেন তারা জানেন, মাঝে প্রতীক্ষার সময়টা ছিল একটা গোটা বছরের। বহু প্রতিকূলতা, বহু প্রস্তুতির পর অবশেষে প্রথমবার স্ক্যাটার থটসের প্ল্যাটফর্মে আসছে দীর্ঘ একটি উপন্যাস। অনেকদিন পর বেকার স্ট্রিট যাত্রা আবার দেখা হতে চলেছে আমাদের সকলের প্রিয় কনসাল্টিং ডিটেকটিভ শার্লক হোমস ও তাঁর প্রিয় বন্ধু যুদ্ধফেরত ডক্টর জন ওয়াটসনের সঙ্গে। বিদগ্ধ লেখক স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমস সিরিজের দ্বিতীয় উপন্যাসটি সর্বপ্রথম প্রকাশিত হয় 1890 সালে লিপিনকার্টস ম্যাগাজিনের ফেব্রুয়ারি সংখ্যায়। তার নাম তখন ছিল দ্য সাইন অফ ফোর অর দ্য প্রবলেম অফ দ্য সোল্টেজ। সেই একই বছরে স্পেন্সার ব্ল্যাঙ্কেট সংস্থার সৌজন্যে গ্রন্থাকারেও প্রকাশিত হয় উপন্যাসটি। নামটি পরিবর্তিত হয় দ্য সাইন অফ ফোরে। উপন্যাসটির অডিও রূপকে আমরা 5টি ভাগে ভাগ করেছি। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো তো আসছেই, তার আগে আমরা সকলে আমাদের মতো করে আমাদের প্ল্যাটফর্মেই একটা উৎসব পালন করে নিই। আসুন সূচনা করা যাক সেই উৎসবের। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য সাইন অফ ফোরের প্রথম পর্ব। মিস্টার শার্লক হোমস নিজের লম্বা শরীরটাকে বাঁকিয়ে হাত বাড়িয়ে ঘরের কোণের ম্যান্টেলপিসটা থেকে নামিয়ে আনলেন তার সাধের বোতলখানা, সঙ্গে একখানা হাইপোডার্মিক নিডল। তারপর সরু সরু আঙুলগুলো দিয়ে নিডলটাকে রেডি করে বাঁ হাতের আস্তিনটা গুটিয়ে ফেললেন। অল্প কিছুক্ষণের জন্য তার চোখ দুটো অসংখ্য ছুঁচের দাগে প্রায় ঝাঁঝরা হয়ে যাওয়া হাতটার ওপর ঘোরাফেরা করল। তারপর মুহূর্তের মধ্যে নিখুঁত আন্দাজে সেই হাতে গেঁথে গেল ইঞ্জেকশনের ছুঁচ। আমার বন্ধুবরটি পরম শান্তির একটা নিঃশ্বাস ফেলে নিজের ভেলভেটের আর্মচেয়ারে শরীর এলিয়ে দিলেন। দিনে 3 বার করে তার নিজের সঙ্গে এই ছেলে খেলাটা আমি দেখে চলেছি, তা কম দিন তো হলো না। তবে কেউ যদি এটা ভেবে থাকেন এতে আমার অভ্যেস হয়ে গেছে, ভয়ঙ্কর ভুল ভাববেন। বরং যত দিন যাচ্ছে এই ছেলেটা আমার কাছে শুধু এই একটা কারণে রীতিমতো অসহ্য হয়ে যাচ্ছে। বহুবার ভেবেছি কড়া করে একটা ধমক লাগাবো, কিন্তু মানুষটা শার্লক হোমস, এমনই পার্সোনালিটি সে ছেলের, আর তার উপর তার এমন অদ্ভুত অদ্ভুত সব ক্ষমতার পরিচয় আমি পেয়েছি এতদিনে। আমি যে গিয়ে দুটো কথা শোনাবো সেই সাহসই আমি আজ অব্দি করে উঠতে পারলাম না। তবে আজ বিকেলে ঠিক কি হলো আমিও বুঝলাম না। দুপুরে খাবারের সঙ্গে সামান্য পানিও পেটে পড়েছে বলে না সত্যি সত্যি আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তা ঈশ্বরই জানেন। হঠাৎই আমার মনে হলো এ আর নেওয়া যাচ্ছে না। দুম করে জিজ্ঞেস করে বসলাম, তাহলে আজ কি হলো, মরফিন নাকি কোকেন? হোমস ওর সূচকাণ্ড শেষ করে একটা বই খুলে বসেছিল। মুখ তুলে তাকালো আমার দিকে। Cocaine. 7% solution of cocaine. তোমার চাই? আমাকে ক্ষমা দাও ভাই, এমনি আফগানিস্তানের যুদ্ধের ধাক্কা এখনো পুরোপুরি সামলে উঠতে পারিনি। তার ওপর বা নার্ভের ওপর নতুন করে চাপ দেওয়ার বিন্দুমাত্র শখ হয়নি আমার। হঠাৎ আমায় এমন খেপে যেতে দেখে হেসে ফেলল হোমস। ওয়াটসন, তোমার রাগের কারণ আমি বুঝি। তোমার দিক থেকে তুমি ঠিক ভাই, আমিও জানি এতে আমার শরীরের ক্ষতি হচ্ছে। তবে কি জানো তো, যে মুহূর্তে এই লিকুইডটা শরীরে ঢোকে না, আমি বুঝতে পারি আমার মাথাটা একেবারে ঝরঝরে হয়ে যাচ্ছে। মস্তিষ্কের প্রতিটা কোষ একটা একটা করে খুলে যাচ্ছে। তখন আর ওসবের কথা মনে থাকে না ভাই। মনে রাখতে হবে হোমস।
হ্যাঁ, তুমি যেমন বললে তোমার মস্তিষ্ক উত্তেজিত হচ্ছে, আমি মানছি, তোমার কথা ঠিক। কিন্তু তুমি এটা জানো, একটু একটু করে যত ওই ড্রাগ তোমার শরীরে যাচ্ছে, তোমার শরীরের প্রত্যেকটা টিস্যুতে বদল আসছে, আর কদিন পর হয়তো পার্মানেন্টলি একটা উইকনেস চলে আসবে। আর পরের কথা ছাড়ো, এখন তোমার মধ্যে মাঝে মাঝেই কি আফটার এফেক্ট পড়ে তুমি টের পাও না? একটা সামান্য সুখের জন্য নিজের জীবনটা নষ্ট করবে হোমস? তুমি নিজে কি প্রতিভার অধিকারী সে তো তোমায় নতুন করে বলে দেওয়ার কিছু নেই, এইভাবে সেটা নষ্ট করবে? দেখো, তোমাকে বন্ধু বলে জ্ঞান আমি দিচ্ছি না, তবে আমি একজন ডাক্তার, আর চোখের সামনে রোজ এরকম কাণ্ড ঘটবে আর আমি বসে বসে দেখব, এটা আমার এথিক্সে বাঁধে। এত কিছু শুধু আমিই বকে গেলাম। হোমস বসে বসে শুনল, তারপর দুই হাত জড়ো করে চেয়ারের হাতলে কনুই রেখে আঙুল ছোয়ালো থুতনিতে। আসলে কি বলতো ওয়াটসন, আমার মাথাটা চুপ করে থাকলেই কেমন যেন বিদ্রোহ করে ওঠে। ইট রেবেলস অ্যাট স্ট্যাগনেশন। আমায় তুমি কাজ দাও, একটা জটিল রহস্য, পেঁচালো একটা ধাঁধা, দেখবে আমি আর এসবের দিকে ফিরেও তাকাবো না, ফিরেও না। তবে যখনই শুধু বেঁচে থাকার জন্য আমার একটা একটা করে দিন কাটিয়ে দিতে হয়, আমার মস্তিষ্কের খিদে পায় আর এই সব দাবি করে বসে। পাগলামি বলে মনে হচ্ছে, তাই না? হতে পারে। আমি মানুষটাই যে এরকম ভায়া, এই দুনিয়ায় আমার মতন দ্বিতীয় কাউকে তো পাবে না। কাজটাও তাই এমনই বেছেছি। আমার মতো আমার পেশারও জোড়া নেই। দ্য অনলি কনসাল্টিং ডিটেকটিভ। দি অনলি আনঅফিসিয়াল কনসাল্টিং ডিটেকটিভ। ডিটেকশনের ক্ষেত্রে আমার কথার ওপর কোনো কথা চলবে না। যখন লেস্ট্রেড, গ্রেগসন ওদের মাথা কাজ করে না, অবশ্য সেই রোজকার ব্যাপার, তখনই ওরা এসে আমার শরণ নেন। আমি সব কিছু খুঁটিয়ে দেখে অ্যানালিসিস করে শুধুমাত্র ফলাফলটুকু ওদের হাতে তুলে দিই। ওরা ক্রেডিট নিয়ে খুশি হয়ে চলে যান। আজ অবধি কোনো নিউজ পেপারে তুমি আমার নাম দেখবে না। অবশ্য তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি যে নিজেকে কাজে লাগানোর একটা চমৎকার রাস্তা পেয়ে যাই, ওটুকুই আমার তৃপ্তি। অবশ্য তোমাকে এত গল্প কেন শোনাচ্ছি আমি? তুমি তো ওই জেফারসন হোপের কেসটাতে নিজেই বেশ খানিকটা দেখলে আমার কাজ। আমি হাসি মুখে বললাম, সে আর বলতে, সত্যি বলছি ভাই, জীবনে অমন হাঁ হয়ে যায়নি আমি কখনো। আমি তো একটা ছোট ব্রসিওরও লিখেছি তোমার কীর্তি নিয়ে। নামটা কিন্তু ভালো দিয়েছি, অস্বীকার করতে পারবে না, দ্য স্টাডি ইন স্কারলেট। হোমস বেজার মুখে ঘাত দোলালো। দোষ, ও আমি এক নজর দেখেছি। ডিটেকশন একটা সায়েন্স ওয়াটসন, ওতে অত ইমোশন কেন? ওর মধ্যে রোম্যান্টিসিজম ঢোকাতে গিয়ে তুমি যা করেছো, সেটা ইউক্লিডের জ্যামিতির সঙ্গে লাভ স্টোরির একটা ঘন্ট পাকিয়ে দিলে যা হয়, ঠিক সেইটা হয়েছে। যা বাবা, রোম্যান্স তো ছিল, আমি তো তথ্য বদলে ফেলতে পারি না। ওটাই তো ভুল ভায়া, ওটাই তো ভুল। কিছু কিছু বিষয় চেপেও যেতে হয় প্রয়োজনে, বা ততটুকুই উল্লেখ করতে হয় যতটুকু প্রয়োজন। আমি কেসটার অ্যানালিসিসের জন্য যে যে মেথডগুলো ব্যবহার করেছি, শুধুমাত্র সেইটুকু যদি তুমি গুছিয়ে লিখতে পারতে, সেটাই যথেষ্ট হতো। বাকি সব নিতান্ত অপ্রয়োজনীয়। আমার মনটা কেমন খিচড়ে গেল। ব্রশিয়রটা কিন্তু আমি লিখেছিলাম ওর ভালো লাগবে বলে, অথচ খুঁত ধরতে পেলে তো উনি কিছুই চান না। আর সত্যি বলতে প্রতি লাইনে ওর মেথডের গুণকীর্তন করতে করতে আমার একটু বিরক্তিই লেগে গেছিল। এই জিনিসই এই কবছরে আগেও বেশ কয়েকবার খেয়াল করেছি আমি। ওর এই ডিটেকশনের নেশার মধ্যেও একটা প্রচ্ছন্ন অহংকার মিশে থাকে। মুখে আর কিছু বললাম না আমি। এমনিই আমার একটা পায়ে বুলেট লেগেছিল যুদ্ধের সময়। না, হাঁটতে চলতে সমস্যা হয় না, কিন্তু আবহাওয়ার একটু এদিক ওদিক হলেই বেশ যন্ত্রণা হতে শুরু করে। আজও করছে। সেঁকটেক ধরনের কিছু একটা ব্যবস্থা করতে হবে, এসবই ভাবছিলাম বসে।
হোমস বেশ খানিকক্ষণ চুপ করে থেকে ওর পাইপে তামাক ভরতে ভরতে নিজেই মুখ খুলল। বুঝলে ওয়াটসন, আমার কাজের ক্ষেত্র কিন্তু এবার দেশ ছাড়িয়ে মহাদেশের দিকে যাচ্ছে। ফ্রাঁসোয়া লেভিয়ান নাম শুনেছ তো? ফ্রেঞ্চ ডিটেকটিভ সার্ভিসে নতুন জয়েন করেছেন। তো কদিন আগে সেই ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করলেন। ভিয়া কিন্তু অসম্ভব বুদ্ধিমান, তবে তার কাজের জন্য ঠিক যে জ্ঞানটুকুর প্রয়োজন সেটাই ভদ্রলোকের মধ্যে নেই। তো যে কেসটা নিয়ে তিনি এসেছিলেন, একটা উইল সংক্রান্ত কেস, বুঝলে, অ্যান্ড কোয়াইট অ্যান ইন্টারেস্টিং ওয়ান ইট ওয়াজ। এর আগেও দুবার ওর সঙ্গে আমি কাজ করেছি, একবার 1857-এর রিগায়, আরেকবার 1871-এ সেন্ট লুইসে। এবং বলতে নেই, ভদ্রলোকের কাজটা আমি উতরে দিয়েছিলাম। আর তারপর এই হচ্ছে ওর লেখা অ্যাপ্রিসিয়েশন লেটার। নাও পড়ো। হোমস একটা বিদেশি নোটপ্যাডের কাগজ গোল্লা পাকিয়ে আমার দিকে ছুঁড়ে দিল। আমি খুলে দেখি, ওরে বাবা, ভদ্রলোক রীতিমতো বাছাই করা বিশেষণে ভূষিত করেছেন হোমসকে। যেখানে ইংরেজিতে আশ মেটেনি, সেখানে বেশ কিছু ফরাসি প্রশংসাবাক্য ব্যবহার করা হয়েছে। আমি হেসে ফেললাম। বাবা, এ যে পুরো প্রিয় শিক্ষককে লেখা ছাত্রের চিঠি হয়ে গেছে গো। হোমস মনে মনে খুশি হলো বেশ। আরে ওই আর কি, আমায় বড় শ্রদ্ধাভক্তি করেন ভদ্রলোক। নিজেও কিন্তু কম গুণী মানুষ নন। একজন আইডিয়াল ডিটেকটিভের মধ্যে যে 3টে গুণ অবশ্যই থাকার দরকার, তার 2টো এর মধ্যে পুরো মাত্রায় আছে। শুধু একটু জ্ঞান হলেই ঠিক আছে, সেটা সময়ে তৈরি হয়ে যাবে। ও হ্যাঁ, ইনি আবার আমার কিছু লেখা ফরাসিতে অনুবাদও করেছেন। তোমার লেখা? হোমস এবার আমার অজ্ঞানতায় রীতিমতো জোরেই হেসে উঠল। এ বাবা, এইটা তুমি জানো না? হ্যাঁ হ্যাঁ ওয়াটসন, তোমার এই অধম বন্ধুটি সাহস করে কয়েকটা মনোগ্রাফ লিখে ফেলেছেন। পুরোটাই টেকনিক্যাল ব্যাপার স্যাপার। দাঁড়াও, এখানেই তো ছিল। এইটা দেখো, এইটা বিভিন্ন ধরনের তামাকের ছাইয়ের বিশেষত্ব। এখানে এই ধরো মোটামুটি 140 রকমের সিগার, সিগারেট এবং পাইপের তামাকের ছাইয়ের বর্ণনা আছে। এমনকি টেক্সচার বোঝানোর জন্য রঙিন ছবিও ব্যবহার করতে হয়েছে কিছু। দেখো, আমরা যে ধরনের কাজ করি তাতে কিন্তু এর ভূমিকা অপরিসীম। যেমন ধরো, খুনের জায়গায় কিছু ক্লু দেখে তুমি জানতে পারলে খুনি ভারতীয় লুঙ্কা চুরুট খায়। এখানেই তদন্তের ক্ষেত্রটা অনেকটা গুটিয়ে এলো, তাই না? তুমি হয়তো অবাক হচ্ছ ওয়াটসন, কিন্তু তোমার কাছে আলু আর বাঁধাকপি যতটা আলাদা, আমাদের কাছে কিন্তু ত্রিচিনোপল্লী সিগারের কালো গুঁড়ো ছাই আর বার্ডস আই সিগারের একটু জমাট বাঁধা সাদা ছাইয়ের মধ্যে ঠিক ততটাই তফাৎ, বুঝলে? আমি স্বীকার করছি ভাই, তোমার এই পর্যবেক্ষণ ক্ষমতার কোনো তুলনা হয় না। কত কাজের জিনিস বলো তো, খেয়াল না করে উপায় আছে? তারপর শোনো না, আরেকটা মনোগ্রাফ লিখলাম জুতোর ছাপ ট্রেস করার উপায় নিয়ে। এক্ষেত্রে জানো তো, প্লাস্টার অফ প্যারিসের কোনো তুলনা নেই। তারপর ধরো, হাতের ছাপ বিভিন্ন পেশার মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এটাও কিন্তু খুব কাজের একটা সাবজেক্ট। এমন বহু উদাহরণ আছে ভায়া, আমার চোখ দিয়ে দেখলে তুমি অবাক হয়ে যাবে। যেমন দেখো, তুমি একটা বেওয়ারিশ লাশের পরিচয় বার করতে চাও, বা তোমার জানার দরকার একজন ক্রিমিনালের ক্রাইম প্যাটার্ন অন্য কেউ ফলো করছে কিনা। এই ওয়াটসন, এ বাবা, আমি তোমায় প্রচণ্ড বোর করছি, তাই না? আরে না না, আমার দিব্যি লাগছে শুনতে। ইভেন তুমি তো জানো তোমার কাজটা আমার কতটা ইন্টারেস্টিং লাগে। তুমি যা বলছিলে বলো। আচ্ছা, এই যে অবজারভেশন আর ডিডাকশন, এই দুটো একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, তাই না? ততটাও না কিন্তু। হোমস ওর আর্মচেয়ারে আরাম করে গায়ে এলিয়ে দিয়ে পাইপের নীলচে ধোঁয়া ছাড়ল কিছুটা। এই যেমন অবজার্ভ করে আমি বুঝতে পারছি তুমি আজ উইগমোর স্ট্রিটের পোস্ট অফিসে গিয়েছিলে।
কিন্তু আমি যে জেনে ফেলেছি ঠিক কটার সময় তুমি ওখান থেকে একটা টেলিগ্রাম পাঠিয়েছো, এটাই হচ্ছে ডিডাকশন। দারুণ তো, দুটোই একেবারে ঠিক। কিন্তু কিন্তু আমি ভাই সত্যি বুঝতে পারছি না তুমি কি করে বুঝলে এসব। আমি তো ঘুণাক্ষরেও এর বিন্দু বিসর্গ তোমায় বলিনি। আমায় এমন অবাক হতে দেখে বেশ মজা পেয়েছে হোমস। একদম বলনি, তবে পুরো ব্যাপারটা একেবারে জলের মতো সহজ। মানে এতটাই সহজ যে সেটা এক্সপ্লেইন করাটাই বাড়াবাড়ি। তাও আমি বলছি, অবজারভেশন আর ডিডাকশনের তফাৎ বুঝতে তোমার কাজে লাগবে। দেখো, তোমায় আমি পর্যবেক্ষণ করলাম, তখনই আমি দেখলাম তোমার জুতোয় লাল চটচটে কিছু একটা লেগে আছে। উইগমো স্ট্রিটের ঠিক অপোজিটের গলিটায় এমনভাবে মাটি ফেলেছে যে সেটা এড়িয়ে পথ হাঁটাই মুশকিল। ওই রকম লাল চটচটে মাটি আমাদের আশেপাশে কিন্তু আর কোথাও নেই। ব্যাস, অবজারভেশনের দৌড় এই পর্যন্তই, বাকিটা ডিডাকশন। বুঝলাম। আচ্ছা, এবার বলো তো টেলিগ্রামের ব্যাপারটা বার করলে কি করে? এ আবার কি কথা? তুমি সারা সকাল আজ আমার সামনে বসেছিলে, একটাও চিঠি লেখনি। তোমার ডেস্কের ড্রয়ার খোলা পড়ে রয়েছে, তুমি খামে বা পোস্ট কার্ডে হাত দাওনি, আমি নিজে স্পষ্ট দেখেছি। তাহলে তুমি পোস্ট অফিসে কেন যাবে? অতি অবশ্যই টেলিগ্রাম করতে। কি সোজা না? যেগুলো অসম্ভব সেগুলো শুধু বাদ দিতে থাকো ওয়াটসন। দেখবে তোমার হাতে কেবলমাত্র সত্যিটাই পড়ে থাকবে শেষ পর্যন্ত। আমি একটু ভেবে বললাম, তুমি যা বললে পুরোপুরি ঠিক, তবে এ তো নেহাত তোমার কাছে একেবারে জলের মতো সোজা। আচ্ছা হোমস, তোমার ডিডাকশনের যদি একটা বেশ কঠিন পরীক্ষা নিই, রাগ করবে না তো? খুশি হব। এমনকি কে বলতে পারে তোমার পরীক্ষায় এই বেচারাকে কোকেনের সেকেন্ড ডোজটার হাত থেকে হয়তো বাঁচিয়ে দেবে। বলো ভাইয়া, যা ইচ্ছে প্রাণ খুলে বলো। ওকে, দেখো হোমস, তুমি বলো একজন মানুষ যখন একটা জিনিসকে রোজ ব্যবহার করে তখন নিজের অজান্তেই সেখানে নিজের ব্যক্তিগত অভ্যাসের কিছু চিহ্ন ছেড়ে দেয়। দেখার মতো চোখ থাকলে সেই চিহ্নগুলো থেকেই জিনিসটার মালিককে খুঁজে বের করা যায়, তাই তো? এবার আমার কথা হচ্ছে, রিসেন্টলি আমি একটা ঘড়ি পেয়েছি। তোমায় যদি আমি জিজ্ঞেস করি আমার আগে ঘড়িটার যে মালিক ছিল তার কয়েকটা বৈশিষ্ট্য বলতে পারবে ঘড়িটা দেখে? হোমস মুখে উত্তর না দিয়ে হাত বাড়িয়ে দিল। আমি মনে মনে একটু তাচ্ছিল্যের ভাব নিয়েই ওর দিকে এগিয়ে দিলাম ঘড়িটা। আমি জানি আমি যা জিজ্ঞেস করেছি তা বলা ওর কেন, ভগবানেরও অসাধ্য। ছেলেটার অহংকারে বেশ করে ঠান্ডা জল ঢালা যাবে এইবার। হোমস সাবধানে হাতে তুলে নিল ঘড়িটা, মন দিয়ে ডায়ালটা দেখল কিছুক্ষণ, ঘড়ির পিছনটা খুলল, প্রতিটা পার্টস খুঁটিয়ে দেখল। শুধু খালি চোখে দেখে শান্তি হলো না, আবার লেন্সও বের হলো। অবশেষে ও যখন বেজার মুখে ঘড়ির কেসটা বন্ধ করে আমার হাতে দিয়ে দিল, কি কষ্টে যে হাসি চেপে রেখেছিলাম সে কেবল আমিই জানি। দোষ কিচ্ছু নেই, ঠিক যে যে তথ্যগুলো আমার কাছে লাগতো সেগুলোই হাওয়া হয়ে গেছে। স্বাভাবিক, আমার কাছে পাঠানোর আগে ভালো করে পরিষ্কার করা হয়েছে এটা। মুখে বললাম বটে, তবে মনে মনে বললাম, অত্যন্ত খাজা অজুহাত ডিটেকটিভ, পরিষ্কার করে না পাঠালে ঠিক কি কি উদ্ধার করে ফেলতে হে। যদিও তেমন কিছুই পেলাম না, তাও ফলাফল একেবারে শূন্য তা বলবো না ভায়া। ঘড়িটা তোমার দাদার, তিনি তোমার বাবার কাছ থেকে পেয়েছিলেন, তাই তো? হোমস ওর ভাষা ভাষা দৃষ্টিটা ছুড়ে দিল সিলিংয়ের দিকে। হ্যাঁ, সে তো জানা কথা, ঘড়িটার পিছনেই HW খোদাই করা আছে। ঠিক তাই, ডাব্লিউ তোমার পদবীর আদ্যক্ষর। ঘড়িটা অন্তত 50 বছরের পুরনো, ইনিশিয়ালগুলোও তাই, অর্থাৎ আমাদের আগের প্রজন্মের কারোর। এই ধরনের জিনিসের অধিকার সাধারণত বংশের বড় ছেলের উপরেই বর্তায়, আর তার আর তোমার বাবার নামের ইনিশিয়াল সম্ভবত এক। তোমার বাবা, তুমি বলেছিলে ওয়াটসন, অনেকদিন আগে মারা গেছেন, অর্থাৎ ঘড়িটা তোমার দাদার, তাই তো?
ঠিক। আর কিছু? তোমার দাদা মানুষটা কিছুটা অপরিচ্ছন্ন, রাদার খুবই অপরিচ্ছন্ন এবং অন্যমনস্ক। জীবন ভদ্রলোককে সুযোগ দিয়েছিল, তিনি সেগুলো স্রেফ জলে ভাসিয়ে নিতান্তই অর্থাভাবে দিন কাটাচ্ছিলেন। সঙ্গে যুক্ত হলো তার মদের নেশা, দুইয়ে মিলে মানুষটাকে শেষ করে দিল। ব্যাস, আর কিছু আমি... হোমস প্লিজ, ওকে থামিয়ে দিয়ে আমি ছিটকে উঠে দাঁড়ালাম চেয়ার থেকে। পায়ের ওই অবস্থা নিয়েও খুঁড়িয়ে খুঁড়িয়ে গোটা ঘরময় পায়চারি করে খানিক শান্ত করলাম নিজেকে। তারপর বড্ড তেতো গলাতেই বলে ফেললাম, নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য নিজেকে এতটা নিচে নামানোর কি খুব দরকার ছিল? প্রথমে আমার বেচারা দাদাটার সম্বন্ধে কিছু খোঁজ খবর নিলে, দিয়ে ভাবলে তাই দিয়ে এই ডিডাকশনের নাটকটা করে আমাকে বেশ তাক লাগিয়ে দেবে, তাই তো? না না, তুমি আমাকে এটা বলবে না যে তুমি ওই রদ্দি ঘড়িটা দেখে এসব ডিডিউস করেছো। হোমস, তুমি আমায় কী পরিমাণে কষ্ট দিলে সে কথা বাদই দাও, কিন্তু তুমি যেটা করলে সেটাকে স্রেফ চালিয়াতি বলে, বুঝলে? মাই ডিয়ার ওয়াটসন, সরি। আমি যে কি করি না, এই একটা জিনিস হাতে পেলেই এইসব বকতে শুরু করা আমার অভ্যাস হয়ে গেছে। জিনিসটা তোমার মনের কতটা কাছের, ওর সঙ্গে তোমার কতটা খারাপ স্মৃতি জড়িয়ে থাকতে পারে এসব না ভেবেই আমি... কিন্তু ভাই, বিশ্বাস করো, এই ঘড়িটা তুমি আমার হাতে না দেওয়া পর্যন্ত আমি ওটার ব্যাপারে বিন্দু বিসর্গ জানতাম না, সত্যি বলছি। হো রিয়েলি? তাহলে এটা ভোজবাজি। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন স্যার, তুমি যা যা বলেছ অক্ষরে অক্ষরে ঠিক বলেছ। সেটা আমার সৌভাগ্য ওয়াটসন। প্রবাবিলিটির দাড়িপাল্লা কোন দিকে ভারী সেটুকুই শুধু আমি বলতে পারি। পুরোপুরি যে মিলে যাবে সে আমি আশা করিনি। ওরে বাবা, এবার কি বলবে? এত কিছু আন্দাজে বললে? না, কখনো না। এই আন্দাজ জিনিসটাকে আমি ঘোরতরভাবে অপছন্দ করি। লজিকের সবচেয়ে বড় শত্রু কে জানো? অনুমান। দেখো ভাই, পুরো ব্যাপারটা তোমার কাছে অদ্ভুত লাগছে কারণ তুমি আমার মস্তিষ্ক দিয়ে ভাবছো না। যে ছোট্ট ছোট্ট সিঁড়িগুলোতে পা রেখে আমি সিদ্ধান্তে পৌঁছলাম, তুমি সেগুলো দেখেও দেখছো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি শান্ত হয়ে বসো একটু, আমি তোমাকে বলছি। দেখো, প্রথমে তোমার দাদার অন্যমনস্কতার কথা, রাইট? ঘড়ির বাক্সটা ভালো করে লক্ষ্য করো। ভালো রকম ঘষা খেয়েছে এবং বারবার খেয়েছে, অর্থাৎ চাবি বা খুচরো পয়সার সঙ্গে ওটা একই পকেটে থাকতো। এবার এমন একটা ঘড়িকে যে মানুষ ওভাবে খুচরো পয়সা আর চাবির সঙ্গে একই পকেটে ফেলে রাখেন, তাকে আমি অন্যমনস্ক বলবো না? দ্বিতীয়ত, এরকম ঘড়িটা যিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, অন্য দিক থেকেও তিনি যে একেবারে নিঃস্ব ছিলেন না সেই সিদ্ধান্তেও সহজেই আসা যায়, রাইট? আমি ঘাড় নাড়লাম। হোমস বলে চলল, তারপর দেখো, ইংল্যান্ডে যারা জিনিস বন্ধক রেখে টাকা ধার দেন, ঘড়ির ক্ষেত্রে তারা কেসের ভেতর দিকে স্ক্র্যাচ করে টিকিটের নাম্বারটা লিখে রাখেন। এতে টিকিট হারানোর সম্ভাবনা থাকে না, অন্য কারোর সঙ্গে গুলিয়েও যায় না। এই কেসটার ভেতরে অন্তত 4টে টিকিটের নাম্বার আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ বুঝতেই পারছো ঠিক কতবার ঘড়িটাকে বন্ধক রাখা হয়েছে। এখান থেকেই আমি জানতে পারলাম তোমার দাদা বেশ অর্থাভাবে পড়েছিলেন। আর হ্যাঁ, মাঝে মাঝে তার অর্থাভাব কেটেও গেছে, তখন তিনি ঘড়িটা ছাড়িয়ে এনেছেন। কদিন পরেই আবার পড়েছেন অথই জলে। রইল বাকি তার মদ্যপানের অভ্যাসের কথা। দেখো, এখানে এখানে এই যে ঘড়ির ভেতরের প্লেটের কি হোলটা, স্ক্র্যাচের দাগ দেখতে পাচ্ছ? দেখো ভালো করে, পাচ্ছ? অর্থাৎ যে মানুষটি ঘড়িতে দম দিতেন বারবার তার হাত কেঁপেছে। কখন মানুষের হাত এইভাবে কাঁপে ওয়াটসন? এই বৈশিষ্ট্যটা কিন্তু তুমি যে কোনো পানাশক্ত মানুষের ঘড়িতেই দেখতে পাবে। এবার তুমি আমায় বলো, তুমি যে দুম করে রেগে গেলে, কি এমন হাতি ঘোড়া রহস্য আছে এখানে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, কিন্তু কিছু তো বলা দরকার। সরি, তুমি আমাকে ক্ষমা করো ভাই। রাগের মাথায় কী সব বলে বসলাম। তোমার এমন দক্ষতার পরিচয় তো আমি আগেও পেয়েছি, তাও যে কি ভূত চাপলো মাথায়। আসলে আমি হোমসের দিকে চোখ পড়তেই দেখলাম
সে আবার সিলিংয়ের দিকে চেয়ে ভাব সমাধিতে ডুবে গেছে। আমার যাবতীয় সরিতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। কিছুটা মরমে মরে বাতাস থেকে এই কথা হাতড়ে আনলাম আমি। তোমার হাতে কোনো কেস নেই এখন? একটিও না, সেই জন্যই তো কোকেনের শরণ নিলাম। আমার মস্তিষ্ক কাজ ছাড়া বাঁচতে পারে না। হ্যাঁ, আর কি জন্যই বা বাঁচবে বলো? ওটো দেখি, একবার জানলার সামনে গিয়ে দাঁড়াও। কি দেখতে পাচ্ছ? একটা অকেজো অপদার্থ দুনিয়া। গলির মাথা দিয়ে হলদে কুয়াশা ভাসছে, রংচটা বাড়িগুলোকে কেটে কুটে ছুটে চলে যাচ্ছে এদিক ওদিক। ডাক্তার, এই দৃশ্যের চেয়ে হতাশাজনক দ্বিতীয় আর কি আছে তুমি আমায় বলতে পারো? হ্যাঁ, তোমার হাতে ক্ষমতা আছে, অথচ সেটা কাজে লাগানোর কোনো উপায় তোমার নেই। অদ্ভুত না? সব সাধারণ ডাক্তার, সব সাধারণ। ক্রাইম সাধারণ, মানুষ সাধারণ, বেঁচে থাকাটা সাধারণ। এমন কিচ্ছু আর বেঁচে নেই যার পজিশন এই যাবতীয় সাধারণগুলোর থেকে একটু উপরে। আমি উত্তর দেব বলে মুখ খুলছিলাম, দরজায় একটা দ্রুত হাতে টোকা পড়ল। আমাদের ল্যান্ডলেডি ঢুকে এলেন ঘরে, হাতে তামার পাত্রে একটা ছোট কার্ড। হোমসকে উদ্দেশ্য করে তিনি বললেন, মিস্টার হোমস, আপনাকে একজন অল্প বয়সী ভদ্রমহিলা খুঁজছেন। হোমস কার্ডটা উল্টে দেখল। মিস মেরি মোস্টন। চেনা নাম নয়। বেশ, পাঠিয়ে দিন। এই ওয়াটসন, তুমি চললে কোথায়? বসো বসো। সত্যি বলছি, তুমি থাকলে আমার ভালো লাগবে। মিস মস্টার্ন দৃঢ় পদক্ষেপে ঘরে এসে দাঁড়ালেন। দেখে মনে হলো অত্যন্ত রুচিশীলা এই ছোটোখাটো ব্লন্ড ভদ্রমহিলাটি। পোশাক থেকে আচরণ সর্বত্র সেই ছাপ স্পষ্ট। তার পরনে খুব সাধারণ একটা অনুজ্জ্বল রঙের ড্রেস, মাথায় একই রঙের টুপি। টুপির শুধু একটা সাদা পালকেই যেন অন্য একটা মাত্রা পেয়েছে তার সম্পূর্ণ সাজগোজটা। ওকে অত্যন্ত সুন্দরী বা অতি সাধারণ কোনোটাই বলা চলে না। মুখখানা ভারী নরম ও মিষ্টি, বড় বড় নীল চোখ দুটোয় যেন রাজ্যের মায়া মাখানো। আমি আমার সৈনিক জীবনে বড় কম সংখ্যক নারীর সাক্ষাৎ পাইনি। তিনটি মহাদেশের মেয়েদের সামান্য জানার সৌভাগ্য আমার হয়েছে, তবে কারোর মুখের দিকে একবার তাকিয়েই মনে হয়নি এ মানুষটা বড় আবেগপ্রবণ আর খাঁটি, হৃদয় দিয়ে কাজ করতে পছন্দ করেন। ভদ্রমহিলাটি যখন হোমসের সামনে চেয়ারখানা টেনে নিয়ে বসলেন, লক্ষ্য করলাম ওর ঠোঁট আর হাত দুই কাঁপছে। উনি যেন ওর মনটাকে ওলট পালট করে দেওয়া একটা ঝড় থামিয়ে রেখেছেন প্রাণপণে। মিস মস্টার্ন বললেন, আপনার নাম আমি আমার মালকিন মিসেস সিসিল ফরেস্টারের কাছে শুনলাম মিস্টার হোমস। ওকে একবার আপনি বড় সাহায্য করেছিলেন। উনি তো আপনার নাম করতে অজ্ঞান, কত প্রশংসাই না করলেন। হোমস সামান্য ভেবে বলল, মিসেস সিসিল ফরেস্টার? আরে না না, সেটা একটা সামান্য বিষয় মাত্র। খুবই সোজা একটা কেস ছিল, প্রায় কিছুই করতে হয়নি আমায়। উনি কিন্তু তেমনটা ভাবেন না। তবে হ্যাঁ মিস্টার হোমস, আমার কেসটা কিন্তু আপনি সোজা বলে উড়িয়ে দিতে পারবেন না। এমন জটিল একটা বিষয়ে জড়িয়ে পড়া তো দূর, আমার জীবনে এমন কিছু যে ঘটতে পারে আমি সেটাও কল্পনা করতে পারিনি। হোমস সোজা হয়ে বসল, হাতে হাত ঘষল একবার। আমি দেখতে পাচ্ছি ওর চোখ দুটো ঝকঝক করে উঠেছে। ওকে দেখতে লাগছে ঠিক একটা শিকার খুঁজে পাওয়া বাজ পাখির মতো, অথচ খুব সাধারণ একটা কেজো গলায় ও বলল, বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি বললাম মহা ফাঁপড়ে। দু একবার আমতা আমতা করে বললাম, আমি তাহলে, আশা করি কিছু মনে করবেন না, আমি উঠি। অবাক হয়ে দেখলাম ভদ্রমহিলা হাত তুলে থামিয়ে দিলেন আমায়।
তারপর হোমসকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার হোমস, আপনার বন্ধুকে প্লিজ থাকতে বলবেন, আমার বড় উপকার হয়। আমি আবার চেয়ারে সেধিয়ে গেলাম। মিস মাস্টার্ন বলতে শুরু করলেন, আমি সংক্ষেপেই বলবো মিস্টার হোমস, আমার বাবা ইন্ডিয়ান রেজিমেন্টের অফিসার ছিলেন। বাবা আমায় নিজের কাছে রাখেননি, মাকে ছোটোবেলায় হারিয়েছি। আমায় এডিনবার্গের একটা বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন, তাই সেখানেই আমি আমার 17 বছর বয়স অবধি থেকেছি। তারপর 1878-এ বাবা তখন রেজিমেন্টের সিনিয়র ক্যাপ্টেন। বাবা 1 বছরের লম্বা ছুটি পেলেন, পেয়েই সোজা লন্ডনে চলে এলেন। আমায় টেলিগ্রাফ করে দিলেন উনি একদম সুস্থভাবে পৌঁছে গেছেন, ল্যাংহাম হোটেলে উঠেছেন। কত আদর করে আমায় চিঠি দিয়েছিলেন বাবা, লিখে দিয়েছিলেন আমি যেন তখনই তার কাছে চলে যাই। আমি যত তাড়াতাড়ি সম্ভব লন্ডনে ছুটলাম। তারপর মিস্টার হোমস, ল্যাংহাম হোটেলে গিয়ে শুনলাম, হ্যাঁ, বাবা ওখানেই উঠেছেন, তবে আগের দিন রাতে কোথায় বেরিয়ে গেছেন, তখনও ফেরেননি। আমি সারাদিন হোটেলে অপেক্ষা করলাম, বাবার কোনো খোঁজ পেলাম না। তারপর সেদিন রাতে হোটেলের ম্যানেজারই বললেন পুলিশে খবর দিতে। আমি তাই করলাম। পরদিন সকালে ওনার সঙ্গে গিয়ে সবগুলো খবরের কাগজে বিজ্ঞাপন দিলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেদিন থেকেই মিস্টার হোমস, আমি আমার বাবার একটি খবরও পাইনি। কত আশা নিয়ে এসেছিলেন মানুষটা, একটু শান্তিতে, একটু আরামে কদিন থাকবেন। মিস মাস্টার্নের গলা ধরে এসছে। হোমস নোটবুক খুলে ফেলেছে। তারিখটা? বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না 1878-এর 3রা ডিসেম্বর থেকে। 10টা বছর চলে গেল। আচ্ছা, ওর সঙ্গে যে লাগেজ ছিল সেগুলো? সব হোটেলে পড়েছিল। মিস্টার হোমস, আপনারা যাকে ক্লু বলেন তেমন কিচ্ছু ছিল না ওখানে। ওই কটা জামা কাপড়, কিছু বই আর আন্দামান আইল্যান্ডস থেকে আনা অনেক টুকিটাকি জিনিসপত্র। উনি ওখানকার কারারক্ষীদের অফিসার ইনচার্জ ছিলেন। ওর কোনো বন্ধু বান্ধব? আমি একজনকেই চিনি, মেজর সল্টো। বাবার সঙ্গে একই রেজিমেন্টে ছিলেন, 34th বম্বে ইনফ্যান্ট্রি। মেজর ওই ঘটনার মাত্র কিছুদিন আগেই রিটায়ার করেছেন। তখন আপার নরবুডে থাকতেন। আমরা ওর সঙ্গেও যোগাযোগ করেছিলাম। উনি তো সব শুনে আকাশ থেকে পড়েছিলেন। বাবা ইংল্যান্ডে এসেছেন সেটাই উনি জানতেন না। ইন্টারেস্টিং। সব থেকে অদ্ভুত ব্যাপারটার কথা তো আপনাকে এখনো বলিনি মিস্টার হোমস। আজ থেকে ধরুন 6 বছর আগে, আমার তারিখটাও মনে আছে, 4 মে 1882। টাইমস খবরের কাগজে মিস মেরি মর্স্টনের ঠিকানা জানতে চেয়ে বিজ্ঞাপন বেরোলো। বিজ্ঞাপনদাতা জানিয়েছেন তার দ্বারা মিস মর্স্টনের কিছু উপকার হতে পারে। বিজ্ঞাপনটার নাম বা ঠিকানা নেই। আমি তখন সবে মিসেস ফরেস্টারের বাড়িতে গভর্নেসের চাকরিতে ঢুকেছি। ওনার সাহায্য নিয়ে আমার ঠিকানা দিলাম ওই অ্যাডভার্টাইজমেন্টের সেকশনে। সেই দিনই ডাকে একটা পার্সেল এলো আমার ঠিকানায়। বাক্স খুলে দেখি কি, বাক্সে খুব বড় আর খুব সুন্দর একটা মুক্তো। ব্যাস, শুধু মুক্তোটাই, কোনো চিঠি বা ওই ধরনের কিচ্ছু নেই। তারপর থেকে প্রতি বছর ওই দিনে অমন একটা করে পার্সেল পেতে লাগলাম, প্রতিটায় ঠিক ওই রকম একটা মুক্তো। কে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারলাম না। আমি পরীক্ষা করিয়েছি জানেন, এমন মুক্তো নাকি চট করে পাওয়া যায় না, এর দামও অনেক। দেখুন না, আপনারাই দেখুন, এই যে কি সুন্দর দেখতে না? মিস মাস্টার্ন কথা বলতে বলতেই একটা চ্যাপ্টা বাক্স খুলে আমাদের সামনে ধরলেন। উনি ঠিকই বলেছেন, অমন চমৎকার মুক্তো আমিও এর আগে কখনো চোখে দেখিনি। হোমস বলল, সত্যি পুরো বিষয়টাই অত্যন্ত অদ্ভুত।
আচ্ছা, এই মুক্ত আশা ছাড়া আর কিছু ঘটেছে কি? ঘটেছে মিস্টার হোমস, আজই ঘটেছে, যে কারণে আমি আপনার কাছে ছুটে এলাম। আজ সকালে এই চিঠিটা আমি পেয়েছি। এই নিন, আপনি নিজেই পড়ে দেখুন। থ্যাংক ইউ। খামটাও একবার দেবেন প্লিজ। লন্ডনের পোস্টমার্ক, পাঠানো হয়েছে 7ই জুলাই। এক কোণে পুরুষ মানুষের বুড়ো আঙ্গুলের ছাপ, সম্ভবত পোস্টম্যানের। হ্যাঁ, বাহ, চমৎকার কাগজ। খামগুলো 1 প্যাকেট 6 পেনির। শৌখিন মানুষ। ঠিকানা না, নেই। লাইসিয়াম থিয়েটারের বাইরে বাদিক থেকে 3 নম্বর থামের পাশে এসে দাঁড়াবেন। সময় সন্ধে 7টা। মনে সন্দেহ থাকলে সঙ্গে 2 জন বন্ধুকে আনতে পারেন। আপনার সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিকার হবে। পুলিশ নিয়ে আসার চেষ্টা করবেন না, করলে ক্ষতিটা আপনারই। ইতি আপনার অচেনা বন্ধু। চমৎকার। তাহলে মিস মস্টন, কি ভাবলেন, কি করবেন? ঠিক এটা জিজ্ঞেস করব বলেই আপনার কাছে আমি ছুটে এসেছি মিস্টার হোমস। তাহলে আমি বলবো আমাদের যাওয়া উচিত। আপনি, আমি, হ্যাঁ, ডক্টর ওয়াটসন বরং আমাদের সঙ্গে চলুন, সেটাই ভালো হবে। চিঠিতে 2 জন বন্ধুর কথা লিখেছে। এর আগেও আমি আর ডক্টর ওয়াটসন একসঙ্গে কাজ করেছি। কিন্তু উনি কি আসতে রাজি হবেন? মিস মাস্টার্নের গলাটা বড় করুণ শোনালো। আমি সঙ্গে সঙ্গে বললাম, আপনার কোনো উপকারে লাগতে পারলে আমি খুশিই হব, এ নিয়ে চিন্তাই করবেন না। আপনারা দুজনেই অত্যন্ত মহানুভব। আমি চিরকাল একাই কাটিয়েছি প্রায়। বন্ধু বলতে এমন কেউ নেই যার কাছে এই পরিস্থিতিতে ছুটে যাই। তাহলে আমি সন্ধে 6টায় এখানে চলে আসি? হ্যাঁ, ঠিক সন্ধে 6টা, তার বেশি দেরি করবেন না। ও হ্যাঁ, আরেকটা কথা, এই চিঠির হাতের লেখা আর মুক্তোর পার্সেলে লেখা ঠিকানার হাতের লেখা কি এক? আপনি নিজেই দেখে নিন। মিস মাস্টার্ন 1/2 ডজন কাগজ হোমসের দিকে এগিয়ে দিলেন। হোমস চিঠিগুলো টেবিলের ওপর ছড়িয়ে দিয়ে নিজের তীক্ষ্ণ দৃষ্টি একটা একটা করে বুলিয়ে গেল ওগুলোর ওপর। আমার সব ক্লায়েন্টদের আপনার মতনই হওয়া উচিত, বুঝলেন? আপনি ঠিক জানেন কিসে কাজের সুবিধা হতে পারে। দেখি, হাতের লেখা পাল্টানোর চেষ্টা করা হয়েছে, শুধু এই চিঠির হাতের লেখাটা জেনুইন। তবে প্রেরক যে একই সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ইররেসপন্সিবলের এর পেটটা কাটা, এস পেঁচানো, একই লোকের লেখা। মিস মস্টন, আমি আপনাকে অবশ্যই কোনো মিথ্যে আশা দিতে চাই না, তাও জিজ্ঞেস করছি, এই হাতের লেখাগুলোর সঙ্গে আপনার বাবার হাতের লেখার কোনো মিল আছে কি? একেবারেই না মিস্টার হোমস। আমারও তাই মনে হয়েছিল। ঠিক আছে, তাহলে আজ ঠিক সন্ধে 6টায় আমাদের এখানে আবার দেখা হচ্ছে। কাগজগুলো কিন্তু আমি এখন একটু রাখবো, আসলে একটু পড়াশোনা করব। এখন তো সবে 3:15। বেশ, গুড বাই মিস মস্টন। গুড বাই। উঠে পড়লেন মিস মাস্টার্ন। তারপর আমাদের দুজনের দিকেই কৃতজ্ঞতা ভরা চোখে একবার করে তাকিয়ে নিজের পোশাকের মধ্যে মুক্তোর বাক্সটা লুকিয়ে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। তিনি ঘরের বাইরে পা রাখার সঙ্গে সঙ্গে আমি এগিয়ে গেলাম জানলার দিকে। একটু পরেই দেখতে পেলাম লন্ডনের ব্যস্ত রাস্তা ধরে দ্রুত হেঁটে যাচ্ছেন উনি। একটু একটু করে মিলিয়ে গেল ধূসর টুপি আর সাদা পালকের চিহ্নগুলো। আমি জানলা ছেড়ে হোমসের কাছে ফিরলাম। কি চমৎকার মেয়ে নাই মিস মস্টন! হোমস ততক্ষণে পাইপ ধরিয়ে পা এলিয়ে দিয়েছে আরামকে দাঁড়ায়, চোখ আধ বোঝা। খুব যান্ত্রিক স্বরে ও বলল, তাই হবে হয়তো, আমি খেয়াল করিনি। এই তুমি মানুষটা মেশিন বলো তো? না না, আমি সত্যি বলছি, আমাদের এই মানুষ গোত্রটার মধ্যে বোধহয় তুমি পুরোপুরি বিলং করো না। হোমস হাসলো একটুখানি।
ঠিক সেটাই তো করতে চাই না ভায়া। করলেই যে মানুষটার চারিত্রিক বৈশিষ্ট্য আমার উপর প্রভাব ফেলতে শুরু করবে। ক্লায়েন্ট আমার কাছে XYZ এর মতো একটা র্যান্ডম ভ্যালু ছাড়া আর কিচ্ছু নয়। আমার সমস্ত উৎসাহের লক্ষ্যবস্তু হচ্ছে তার দেওয়া কেসখানা। আচ্ছা, আমার চোখে সব থেকে আকর্ষণীয় মহিলা কে শুনবে? সেই মহিলা যিনি ইন্স্যুরেন্সের টাকার জন্য তার 3 বাচ্চা ছেলে মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলেছিলেন। তাহলে সব থেকে বিকর্ষণ কে করবে আমায়, সেটা বলো তো। জানো না তো? একজন সমাজসেবককে চিনি, যিনি এই কদিন আগে প্রায় $1.25 মিলিয়ন খরচ করে লন্ডনের গরিব দুঃখীদের পেট পুড়ে খাইয়েছেন তিনি। কিন্তু এই কেসটা এই কেস ওই কেস কোনো কেসেই আমি আমার এই হিসেবের বাইরে নড়ছি না বন্ধু। যাকে বাদ দাও ওয়াটসন, কখনো হাতের লেখা দেখে মানুষ চেনার চেষ্টা করেছো? বলতো, এই চিঠির লেখা থেকে কি কি জানা যায়? পরিষ্কার হাতের লেখা, ভাষাতেও কোনো ঘোরপ্যাঁচ নেই। লেখক বেশ বলিষ্ঠ চরিত্রের মানুষ, আর সম্ভবত ব্যবসায়ী কোনো। হোমস ঘাড় নাড়ল। হলো না, হলো না। দেখো, এই যে এই লম্বা অক্ষরগুলোর দিকে দেখো, এই যে এইগুলো এইগুলো ছোট অক্ষরগুলোর থেকে সামান্য একটু বড়, জাস্ট ডি এর সাইজ এ এর মতো, এল এর সাইজ ই এর মতো। চরিত্র যার দৃঢ় হবে, তার হাতের লেখা যতই খারাপ হোক, লম্বা অক্ষরগুলো ছোটগুলোর থেকে বেশ খানিকটা করে বড় হবেই হবে। আপাতত তোমাকে এটুকু বলতে পারি, ক্যাপিটাল লেটারগুলো বলছে মানুষটার আত্মমর্যাদা বোধ প্রবল। আবার এই কে লেখার ধরনে বেশ দ্বিধার ছাপ পাচ্ছি। ব্যাস, আজকের ক্লাস এই পর্যন্তই। আমি বেরোলাম ভাই, কয়েকটা কাজ আছে। তুমি ততক্ষণ বসে বসে এই বইটা পড়ো। এমন ভালো বই, সত্যি বলছি, আমি খুব কম পড়েছি ভাই। এই যে উইনবুড রিডের মার্টারডম অফ ম্যান, পড়তে থাকো। আমি ঘন্টাখানেকের মধ্যে ফিরছি। গুড বাই মাই ডিয়ার ওয়াটসন। তা তিনি তো বই ধরিয়ে উধাও হয়ে গেলেন। আমিও সেই বই হাতে নিয়ে জানলার পাশে গিয়ে বসলাম। তবে লেখক যেসব দুঃসাহসী মতামত ব্যক্ত করেছেন, সেদিকে আর মন দিতে পারলাম না। আমার সমস্ত মস্তিষ্ক জুড়ে তখন আমার সেই সদ্য আলাপী বন্ধুটি, ওর হাসি, ওর সুন্দর গলার স্বরটা। 10-10টা বছর ধরে কি দুশ্চিন্তার খাড়াই না ঝুলছে মানুষটার মাথার ওপর। ওর বাবাকে যখন হারিয়েছেন তখন ওর বয়স কত হবে? 17। আজ ওর বয়স 27। যৌবন এ বয়সে মানুষকে হাত ধরে ম্যাচিউরিটির দিকে নিয়ে যায়। উদ্দামতাটুকু মুছে যায় কিছুটা। কোলের ওপর বইটাকে জাস্ট ফেলে রেখে আমি বসেই রইলাম জানলায়। আর মাথার মধ্যে একটার পর একটা অত্যন্ত বিপজ্জনক চিন্তাভাবনা পাক মেরে যেতে লাগলো। শেষমেশ তার মাত্রা এমন ভয়ঙ্কর রকমের বেড়ে গেল যে আমি জানলা ফেলে আমাদের ডেস্কে এসে প্যাথোলজির একখানা প্রবন্ধ খুলে তাতে মুখ গুজে দিলাম। মনে মনে নিজেকে কুশে একখানা ধমক লাগালাম। ডাক্তার ছিলে তো আর্মি সার্জন, এখন সম্বল বলতে একটা দুর্বল ঠ্যাং আর আরও দুর্বল একখানা ব্যাংক ব্যালেন্স। এইসব মনে আনতেও লজ্জা হয় না গো তোমার? হোমস কি বলেছে মনে আছে তো? ক্লায়েন্ট XYZ, XYZ, তার বেশি কিচ্ছু নয়। কিচ্ছু না। দেখো ডাক্তার, ভবিষ্যৎ তোমার অন্ধকার, এটা ভালো মানুষের মতো মেনে নাও। শুধু শুধু স্বপ্নের রঙিন 2-4টি ফুলছুরি আমদানি করে আর নিজের বিপদখানি বাড়িও না বাপু, দোহাই তোমার। হোমস ফিরল যখন, তখন প্রায় 5:15। এক নজর তাকিয়েই বুঝলাম ও আবার নিজের ছলমলে মুডে ফিরে এসছে। কে বলবে কিছুক্ষণ আগেই এ ছেলে মুখ কালো করে কোকেনের বোতল নিয়ে বসেছিল। ছটপট 1 কাপ চা ওর দিকে এগিয়ে দিলাম। তাতে চুমুক দিয়ে হোমস বলল,
কিচ্ছু নেই ভাইয়া এই কেসটায়। যা যা ঘটনা শুনেছ তার ব্যাখ্যা মাত্র একটা, বুঝলে? হ্যাঁ, মানেটা কি? তুমি এর মধ্যে কেস সলভও করে ফেললে? না, সেটা বলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, তবে মোটামুটি একটা সন্তোষজনক ব্যাখ্যা পেয়ে গেছি, বেশ সন্তোষজনক। তবে এখানে আরও দু একটা ডিটেইল যোগ করতে হবে। দ্য টাইমসের পুরনো সংখ্যাগুলো ঘাটতে ঘাটতে কি জানতে পারলাম জানো? আপার নওউডের বাসিন্দা 34th বম্বে ইনফ্যান্ট্রির মেজর শোল্টো 1882 সালের 28শে এপ্রিল মারা গেছেন। সে খুবই দুঃখের খবর, কিন্তু এ থেকে কি জানতে পারা গেল? না ধুর, তুমি না ওয়াটসন। আচ্ছা শোনো, বলছি। ক্যাপ্টেন মস্টন নিরুদ্দেশ হলেন। এই লন্ডন শহরে একমাত্র যার কাছে তিনি যেতে পারতেন তিনি মেজর শোল্টো। কিন্তু মেজর শোল্টো বলছেন তিনি আদৌ জানেন না ক্যাপ্টেন মস্টন লন্ডনে এসেছিলেন। বেশ ভালো কথা। এর ঠিক 4 বছর পর শোল্টো মারা গেলেন, আর তার 1 সপ্তাহের মধ্যে তার বন্ধু কন্যা একটা দুর্দান্ত উপহার পেলেন, এবং প্রতি বছর ঠিক তেমনই একটি করে উপহার সেই একই দিনে তার কাছে এসে পৌঁছতে লাগলো। এবং অবশেষে এলো একটা চিঠি, যাতে স্পষ্ট লেখা রয়েছে যে তার সঙ্গে অন্যায় করা হয়েছে। এই অন্যায় যে তার বাবার নিরুদ্দেশের সঙ্গে যুক্ত, এটা বুঝতে কি খুব সমস্যা হচ্ছে ওয়াটসন? দেখো, শোল্টোর উত্তরাধিকারী এ বিষয়ে অনেক কিছু জানেন, এবং মিস মস্টনের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিকার হিসেবে তিনি প্রতি বছর এরকম এক একটা অদ্ভুত উপহার তাকে পাঠিয়ে চলেছেন। আচ্ছা তুমি বলো, এটা ছাড়া দ্বিতীয় কোনো সম্ভাবনার কথা কি তোমার মাথায় আসছে? কম্পেনসেশনের ধরনটা একটু অদ্ভুত হয়ে গেল না হোমস? আর হ্যাঁ, কম্পেনসেট করার কায়দাটাও। আজ উনি যে চিঠিটা লিখেছেন, এটা 6 বছর আগে লিখলে ওর কোন ক্ষতিটা হয়ে যেত? তবে এটা ঠিক, চিঠির প্রেরক চান মিস মস্টন যেন ন্যায় বিচার পান। আচ্ছা, কি ধরনের ন্যায় বিচার? মিস্টার মস্টন জীবিত থাকার সম্ভাবনা শূন্যের কাছাকাছি, আর এটাই তো একমাত্র ট্র্যাজেডি মিস মস্টনের জীবনে। আর তো কোনো অন্যায় তার সঙ্গে হয়েছে বলে তিনি আমাদের জানাননি। হয়তো তোমার ধারণায়। না 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 ওয়াটসন, আমার ভুল হচ্ছে। আমায় হাত তুলে থামিয়ে দিল হোমস। ওর মুখটা একটুক্ষণের জন্য কি ভেবে যেন আবার গম্ভীর হয়ে উঠেছে। যাক, আশা করা যায় আজ রাতের অভিযানেই এই জট বেশ খানিকটা খুলে যাবে। ওই তো একটা গাড়ি আসছে, ভিতরে মনে হচ্ছে মিস মস্টনই রয়েছেন। কই, তুমি রেডি তো? চলো, সময় কিন্তু প্রায় হয়েই এলো, চলো। আমি মাথায় টুপি চাপিয়ে আমার সব থেকে ভারী ছড়িটা তুলে নিলাম। লক্ষ্য করলাম হোমস ড্রয়ার খুলে ওর রিভলভারটা বার করে পকেটে ঢুকিয়ে নিল। আমাদের আজকের রাতের অভিযান তবে খুব একটা সরল হচ্ছে না। মিস মস্টন একখানা বেশ গাঢ় রঙের ক্লোক জড়িয়ে গাড়িতে বসেছিলেন। তার মুখের রেখায় দুশ্চিন্তা বিশেষ ছাপ ফেলতে পারেনি, তবে মুখের রংটাকে অনেকটা ফ্যাকাশে করে দিয়েছে। উনি বোধহয় এই অপরাধবোধেই মরে যাচ্ছিলেন যে কেন আমাদের এরকম ঝামেলায় জড়ালেন। তা সত্ত্বেও দেখলাম হোমস কিছু প্রশ্ন করতেই ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে পরপর প্রতিটা প্রশ্নেরই যথাযথ উত্তর দিয়ে গেলেন। বললেন, দেখুন মিস্টার হোমস, মেজর শল্টো আর বাবা খুব ভালো বন্ধু ছিলেন। বাবা যখন চিঠি লিখতেন তখন দেখতাম চিঠির প্রতিটা ছত্রে মানুষটার প্রতি শ্রদ্ধা ফুটে উঠেছে। মেজর আর বাবা একসঙ্গে আন্দামান আইল্যান্ডে সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন। বাবার মুখে শুনেছি কত বড় বড় দায়িত্বই না পালন করেছেন ওরা দুজন একসঙ্গে। একবার নাকি মিস্টার হোমস, এই কাগজটা বাবার হোটেল রুমের ডেস্কে পাওয়া গেছিল। আসলে এতটাই সামান্য একটা জিনিস যে আমি সাথে নিয়ে আসবো সে কথাও আমার মনে হয়নি। তারপর মনে হলো এটার যদি সত্যি কোনো ইম্পর্টেন্স থাকে সেটা আপনি বোধহয় দেখলে বুঝতে পারবেন। এই তো দেখুন। হোমস সাবধানে কাগজটার ভাঁজ খুলে হাঁটুর ওপর রেখে সমান করলো সেটাকে। তারপর পকেট থেকে ওর ডাবল লেন্সটা বার করলো।
মিনিট খানিক পর শুনতে পেলাম ও আপন মনেই বলে চলেছে, ভারতীয় কাগজ। বেশ কিছুদিন এটাকে পিন দিয়ে কোনো একটা বোর্ডে আটকে রাখা হয়েছিল। যে ছবিটা আঁকা রয়েছে কাগজটায়, একটা বড় বিল্ডিং, এর একটা অংশ, তাতে অনেকগুলো দরজা জানালা, করিডোর, প্যাসেজ। এক জায়গায় লাল কালিতে ক্রস করা, উপরে পেন্সিলে আবছাভাবে লেখা কি বাঁ দিক থেকে 3.37। বাঁ দিকের কোনাটায় হায়ারোগ্লিফের মতো কিছু একটা লেখা রয়েছে, 4টে ক্রস, যেন সবাই সবার হাত ধরে রয়েছে। আচ্ছা, তারপর 4 জন মানুষের নাম লেখা। হাতে লেখাটা বড্ড অদ্ভুত। আচ্ছা, নামগুলো দেখি। নামগুলো: জনাথন স্মল, মোহাম্মদ সিং, আব্দুল্লাহ খান আর দোস্ত আকবর। দ্য সাইন অফ 4। না মিস মস্টন, এই কাগজটা আদৌ এই কেসের সঙ্গে কোনোভাবে লিঙ্কড কিনা এই বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ, কাগজটা যে আপনার বাবার কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল সে ব্যাপারে আমি নিশ্চিত। সম্ভবত কোনো পকেট বুকের মধ্যে ছিল কাগজটা। কাগজের দুদিকে সমান চাপ পড়েছে। ঠিক বলেছেন মিস্টার হোমস, এই কাগজটা বাবার বুক পকেটের মধ্যে থেকেই পেয়েছিলাম। বেশ মিস মস্টন, এখন এটাকে সাবধানে রেখে দিন, হারাবেন না কোনোভাবেই। হয়তো ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে এটা। আপনাকে মিথ্যে বলবো না, আপনার কেসটা প্রথমে আমার কাছে নিতান্তই সহজ সরল বলে মনে হয়েছিল, তবে এখন মনে হচ্ছে আমিই ভুল ছিলাম। আমাকে পুরো বিষয়টা আবার প্রথম থেকে ভেবে দেখতে হবে। ক্যাবের সিটে হেলান দিয়ে বসল হোমস। ভুরু কোঁচকানো, চোখের দৃষ্টি শূন্য। এই কদিনে ওর এই ভঙ্গি আমার চেনা হয়ে গেছে। খুব গম্ভীরভাবে কিছু ভেবে চলেছে ও। বাকি রাস্তায় আমি আর মিস মস্টার্ন নিচু গলায় পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম খানিকক্ষণ, কিন্তু হোমস আর একবারও মুখ খুলল না। মাসটা সেপ্টেম্বর, তখনও সন্ধে 7টাও বাজেনি। কিন্তু আজকের দিনটা বিশেষ ভালো নয়। এক ঘন কুয়াশার চাদর গোটা শহরটাকে ঢেকে ফেলেছে। ধোঁয়াটে গলিগুলোর ওপর বাদামি মেঘ জমে রয়েছে। এমনকি স্ট্রিট ল্যাম্পগুলো এমনভাবে কুয়াশা মেখে রয়েছে যে পুরো রাস্তায় একটা অদ্ভুত আলো আধারি তৈরি হয়েছে। তার মধ্যে আবার আশেপাশের দোকানের হলদে আলোগুলো যেন কার চোখের মতো আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। সব মিলিয়ে রীতিমতো একটা ভুতুড়ে পরিবেশ। আমি বিশেষ কল্পনাপ্রবণ মানুষ, এমন দাবি কেউ করবে না। তাও আজ আমাদের গাড়ির চারপাশ থেকে সরে যাওয়া মানুষগুলোকে দেখে মনে হলো এরা যেন কোনো গভীর দুঃখের দেশ থেকে আসছে। ওই ল্যাম্পপোস্টগুলোর নিচে দাঁড়িয়ে থাকা একটুখানি সুখের আলো কুড়িয়ে নিয়ে আবার হারিয়ে যাচ্ছে সেই অন্ধকারেই। এমন একটা অদ্ভুত পরিবেশ, তার উপর কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি ঈশ্বর জানেন। আমার মনটা বেশ ভারী হয়ে এলো, কেমন যেন ভয় করতে লাগলো। মিস মস্টার্নের দিকে তাকিয়ে মনে হলো তাঁরও আমার মতো একই অনুভূতি হচ্ছে। শুধু শার্লক হোমস এসব সামান্য টিমোশনের বহু ঊর্ধ্বে বিরাজ করেন। তিনি এরই মধ্যে পকেট লণ্ঠন জ্বালিয়ে নিজের হাঁটুর ওপর নোটবুক খুলে তাতে হিজিবিজি কেটে চলেছেন। লাইসিয়াম থিয়েটার যখন পৌঁছলাম, তার সামনের রাস্তাটায় বেশ ভিড়। অজস্র ঘোড়ার গাড়ি যাত্রী নামাচ্ছে, ভাড়া নিচ্ছে, রীতিমতো চেঁচামেচি চলছে। আমাদের গন্তব্য ছিল 3 নম্বর থাম। তবে সেখানে পৌঁছানোর আগেই বাতাস ফুঁড়ে কোচোয়ানের পোশাক পরা একটা ছোটোখাটো কৃষ্ণকায় লোক প্রায় আমাদের নাকের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। তা আপনারা কি মিস মর্স্টানের লোক? আমি মিস মর্স্টন, আর এই 2 ভদ্রলোক আমার বন্ধু। একটা কথা আগে ভাগেই জেনে নি মিস, আপনার বন্ধুদের মধ্যে কেউ পুলিশ টুলিশ নেই তো? নেই, এ বিষয়ে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। লোকটা জোরে একটা শীষ দিল। সঙ্গে সঙ্গে একটা ভবঘুরে ছেলে
একটা গাড়ি নিয়ে এসে আমাদের দরজা খুলে দিল। আমাদের নতুন সঙ্গীটি লাফিয়ে উঠে গাড়ির চালকের আসনে বসল। আমরা ঢুকে পড়লাম গাড়ির ভিতরে। উঠেছে কি উঠিনি, লোকটা প্রচণ্ড জোরে চাবুক কষালো ঘোড়াটাকে, আর গাড়িটা সেই ধোঁয়া ঘেরা গলি ধরে ঝড়ের বেগে ছুটে চলল। আমি পুরো বিষয়টাকে মনে মনে সাজিয়ে নিলাম একটু। একজন সম্পূর্ণ অজানা মানুষের সঙ্গে তারই গাড়িতে আমরা একটা সম্পূর্ণ অজানা জায়গায় চলেছি। গিয়ে কোনো কাজ হবে কিনা তাও আমরা কেউ সঠিকভাবে জানি না। তবে আমার মন বলছে সামনে অনেক কিছু দেখার বাকি। মিস মস্টার্ন একই রকম গম্ভীর মুখে বসেছিলেন। আমি তাকে আমার আফগানিস্তান অভিযানের কয়েকটা গল্প শুনিয়ে তার মনটা হালকা করবার চেষ্টা করলাম। তবে বেশ বুঝতে পারছিলাম আমাদের আসন্ন অভিযান নিয়ে আমি নিজেই যে পরিমাণ উত্তেজিত, গল্পে ঠিক তাল থাকছে না। এমনকি উনি এখনও আমার লেগ পুল করেন এই বলে যে আমি নাকি সেদিন ওকে বলেছিলাম মাঝরাতে একটা লোক বন্দুক হাতে আমার তাঁবুতে ঢুকে পড়েছিল। আমি নাকি একটা ডবল ব্যারেলড বাঘের ছানা ছুঁড়ে মেরেছিলাম। এইসব আবল তাবল বকতে বকতেই আমি প্রথম দিকে বোঝার চেষ্টা করেছিলাম গাড়িটা কোন দিকে যাচ্ছে। লন্ডন শহরটা আমি তেমন চিনি না, তার উপর এই কুয়াশা আর গাড়ির গতির ঠেলায় কিছুক্ষণের মধ্যেই খেই হারিয়ে ফেললাম। হোমসের কিন্তু কোনো বিরাম নেই। এই গাড়িতে ওঠা থেকে ক্রমাগত বিড়বিড় করে চলেছে ও। রচেস্টার রো, ভিনসেন্ট স্কোয়ার, এইবার ভক্সহল ব্রিজ রোড। গাড়ি সারাই রোডের দিকে যাচ্ছে কি? হ্যাঁ, ঠিক ঠিক তাই। জল, টেমসের জল। আমি জানলা থেকে গলা বাড়িয়ে একবারের জন্য টেমসের শান্ত জলটা দেখতে পেলাম। রাস্তায় আলো পড়ে ঝিকমিক করছে। তারপরেই গাড়িটা উল্টো দিকের একটা গলিতে ঢুকে গেল। হোমসের গলা শুনতে পেলাম আবার। ওয়ার্ডসওয়ার্থ রোড, এবার প্রায়োরি রোড, লার্ক হল লেন, স্টকওয়েল প্লেস, রবার্ট স্ট্রিট, কোল্ড হার্বার লেন। খুব একটা সভ্যভব্য জায়গায় যাচ্ছি বলে তো মনে হচ্ছে না। হোমস ভুল বলেনি। গাড়িটা যেখানে এসে গতি একেবারে কমিয়ে দিল সেটা দেখে আমারও মনে হলো না যে এটা কোনো ভদ্রলোকের আসার জায়গা। পরপর অনেকগুলো বিবর্ণ ইটের বাড়ি চলে গেছে প্রথমে। অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে বাড়িগুলো। গলির একদম বাইরের পাবলিক হাউসগুলো থেকে একটু আলো সেখানে এসে পড়ছে খালি। একটু ভিতরে ঢুকতেই কিন্তু পাড়ার ভোল পাল্টে গেল। এবার বেশ সুন্দর কয়েকটা দোতলা বাড়ি চোখে পড়ল। সামনে ছোট ছোট বাগান। আরেকটু এগোতেই আবার চমক, বড় বড় সব হাই রাইজ তৈরি হচ্ছে এদিকটায়। শহর থাবা বাড়াচ্ছে কান্ট্রি সাইডের দিকে। তৃতীয় বাড়িটার গাড়ি বারান্দায় এসে ঢুকলো গাড়িটা। চারিদিকে তাকিয়ে মনে হলো এখানে যেন কেউ থাকে না। পুরো পাড়া ঘুটঘুট করছে অন্ধকারে। শুধু আমাদের ঠিক সামনে একটা ছোট্ট জানলা দিয়ে আলো আসছে সামান্য। আমরা সামনের দরজায় নক করার প্রায় সঙ্গে সঙ্গে একজন ভারতীয় লোক এসে দরজা খুলে দিল। লোকটার মাথায় একটা হলুদ পাগড়ি, কাঁধে হলুদ চাদর, গায়ে ঢিলে ঢালা সাদা পোশাক। শহর থেকে এতখানি ভিতরে এরকম রাজকীয় সাজগোজ করা হেল্পিং হ্যান্ডের দেখা পাবো হে আমি সত্যিই ভাবিনি। লোকটা আমাদের দিকে তাকিয়ে একটু হেসে বলল, আস্তে আজ্ঞা হোক, সাহেব আপনাদের জন্যই অপেক্ষা করছেন। লোকটার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একটা বেশ উঁচু পর্দার তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো ভিতরের কোনো একটা ঘর থেকে। ওরা এসে গেছেন? নিয়ে এসো আমার কাছে, শিগগিরই নিয়ে এসো। শেষ হলো স্ক্যাটার থটসের শার্লক সিরিজের উপন্যাস দ্য সাইন অফ ফোরের প্রথম পর্ব। তবে নেপথ্যের ওই রহস্যময় কণ্ঠের অধিকারী ভদ্রলোক কে? মিস মস্টার্নের কোন উপকার তিনি করতে চান? মধ্যরাতের অ্যাডভেঞ্চারে কোন বিভীষিকার সম্মুখীন হবেন শার্লক হোমস ও ডক্টর ওয়াটসন? সব প্রশ্নের উত্তর নিয়ে আগামী মঙ্গলবার ঠিক রাত ৮টায় আসছে দ্য সাইন অফ ফোরের দ্বিতীয় পর্ব। আজকের পর্বে শার্লক হোমসের ভূমিকায় ছিলেন শীর্ষেন্দু ভৌমিক,
গল্প পাঠ, আবহ সঙ্গীত ডক্টর ওয়াটসন ও খিদমতগারের চরিত্রে আমি অর্ণব, মেরি মস্টার্নের চরিত্রে অস্মিতা, মিসেস হাডসনের চরিত্রে অর্পিতা, কোচওয়ানের চরিত্রে ইভান, অপরিচিত উপকারীর চরিত্রে অর্ঘ্যদীপ এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি ভেল অফ টেলসের পক্ষ থেকে শীর্ষেন্দু ভৌমিককে ও হররস্কোপ থেকে ইভানকে। দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের প্রথম উপন্যাসের উদ্যোগে আমাদের সঙ্গে থাকার জন্য। তাহলে মাঝে আর একটা দিনের অপেক্ষা, তারপরেই আবার দেখা হচ্ছে আমাদের। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।